অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল মর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আমরা সবাই জানি রবি ঠাকুরের সেই বিখ্যাত লাইন, অন্তর মম বিকশিত করো। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেওয়াই স্টিল সকাল 24-এ। আমি তাসনিফা মোহনা আছি আপনাদের সাথে। আজ রবিবার 22 বৈশাখ 1431 বঙ্গাব্দ, আজ 5 মে 2024 খ্রিস্টাব্দ। চলুন শুরু করা যাক আজকের সকাল 24। কুষ্টিয়া থেকে এবারে যুক্ত আছেন আমাদের সঙ্গে দীপু বাউল। শুরুতেই আমরা সকাল 24-এ আপনাদের জন্য রেখেছি দীপু বাউলের কণ্ঠে গান। শুভ সকাল আপনাদের সবাইকে। আমরা গান শুনি, লালনের গান। কি গান শুনবো? লালনের গান শুনবো। আমানতের ঘরে মোনা হয় না যেন চুরি, মনের মটি যেতে কররে ফকিরি, মনের মটি যেতে। এই দেশেতে দেখি রে ভাই, ডাকিনি চিনি ভাই, চিনেতে মানুষ ধরে খায়, দেখি আরি মনের গতি যেটি কররে ফকিরি, মনের গতি যেটি। আমরা শুনছিলাম দীপু বাউলের কণ্ঠে লালনের গান। আমরা জানি যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আমরা সবাই বলি, আমরা সবাই চাই। লালনকে নিয়ে কথা বলতে গিয়ে কিছুদিন আগে একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন একজন, এবং এই বিষয়টি আসলে একেবারেই কাম্য নয়। আমরা সেই একই কথায় ফিরে যেতে চাই লালনের গানে, বাউলের জীবনে। চলে যাই পত্রিকায়। এবারে শুরু করছি সমকাল দিয়ে। বেশ কিছু পত্রিকা আছে, আজ আমার হাতে সমকাল দিয়ে শুরু করা যাক। চলে যাচ্ছি সমকালে। সমকালের সংবাদ শিরোনাম, থামছে না পাহাড়ের কান্না, যে যেভাবে পারছে দখল করে নিচ্ছে লালমাই পাহাড়ের জমি। বাদ যায়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, লালমাই পাহাড় কাটছে কুবি কর্তৃপক্ষ। আরও একটি শিরোনাম, রেলের সিগন্যালে ভুল আর ভুল, জয়দেবপুর দুর্ঘটনার পর ভুল সিগন্যাল যমুনা পশ্চিমে। শুক্রবারের দুর্ঘটনার জেরে শিডিউল বিপর্যয়, কম্পিউটার ভিত্তিক সংকেত না থাকায় কারণ দক্ষ জনবলেও ঘাটতি। এবং দোকানের কর্মচারী থেকে শত কোটি টাকার মালিক, জয়নাল ও তার সহযোগী সহ গ্রেফতার 8। এবারে পড়ছি কালের কণ্ঠ। কালের কণ্ঠ আংশিক নয়, পুরো সত্য। রাজনৈতিক খবর, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন আসছে।
যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক পদকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বে দেখা যাবে বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতাকে। কাউন্সিল নিয়ে অনিশ্চয়তা। উপজেলা নির্বাচন প্রসঙ্গে আরও 61 নেতাকে বহিষ্কার করল বিএনপি। এদিকে সুন্দরবনে হঠাৎ আগুন, পুড়ছে গাছপালা, দাউ দাউ করে জ্বলছে আগুন। গতকাল সুন্দরবনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের লফিফের ছিলা থেকে ছবিটি তোলা হয়েছে। মনোনয়ন বোর্ডের সভা, ঝিনাইদহ 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী। এদিকে দুধের উৎপাদন 51 লাখ টন বেশি দেখাচ্ছে ডিএলএস। ইউআরএফ এর কর্মশালায় তথ্য, গত বছরে প্রায় 97% দুধের চাহিদা উৎপাদনের মাধ্যমে পূরণ করা হয়েছে। 2023 সালে দিনে জনপ্রতি চাহিদা ছিল 250 মিলিলিটার। শেষ করছি কালের কণ্ঠ, চলে যাচ্ছি প্রথম আলোতে। প্রথম আলোর সংবাদ শিরোনামের মধ্যে জয়দেবপুর দুর্ঘটনা নিয়ে শুরুতে একটি শিরোনাম করা হয়েছে। ট্রেনের সূচি বিপর্যয়, চরম দুর্ভোগ। ট্রেন চলাচলে দেরি হয়েছে মোটামুটি সারা দেশেই। ট্রেন উদ্ধারে এত দেরি হওয়ায় রেলওয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন। দুর্ঘটনায় পড়া ট্রেন উদ্ধার ও লাইন মেরামতে লাগলো 31 ঘন্টার বেশি। ট্রেন ছাড়তে 2 থেকে 7 ঘন্টা দেরি। শস্য নয়, হিমাগারের ঋণ দিয়ে হেসেছে রাকাব। দুর্বল ব্যাংক, উচ্চ সুদে আমানত সংগ্রহ করে সরকার নির্ধারিত সুদে কৃষি ঋণ দিয়ে বছরের পর বছর লোকসান করছে ব্যাংকটি। এবং স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এবারে হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলোর মধ্যে যেটি পড়ছি খেলার খবর। বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিতীয় টি-20 আজ। উপজেলা নির্বাচন উৎসব মুখর দেখতে চাই বললেন প্রধানমন্ত্রী। ঝিনাইদহ 1 উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়েব আলী জোয়ারদার। নিউরো সায়েন্সে ইনস্টিটিউটে যুক্ত হচ্ছে আরও 500 শয্যা, মোট শয্যা হবে 1000। তখন এটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ হাসপাতাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই উদ্বোধন করবেন এটি। টেকনাফে ফের আশ্রয় নিয়েছে মিয়ানমার বিজেপির 40 সদস্য। এবং সব শেষে নয়া দিগন্ত, শিল্পের চাকা বন্ধ হওয়ায় আশঙ্কা ব্যবসায়ীদের। এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরের আলোচনা, ইতিবাচক হামাস। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। আবহাওয়া পরিস্থিতি জানাবো এবারে। আমরা সবাই জানি যে বাংলাদেশে গরমের কারণে আমরা সবাই একেবারেই তটস্থ হয়ে আছি। আবহাওয়ার পরিস্থিতি কেমন চলুন জেনে নেওয়া যাক আজকে। তার আগে জানিয়ে দিচ্ছি যে আবহাওয়া পরিস্থিতিতে এমন অবস্থায় কিন্তু খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আর এ নিয়ে আরও খবর জানতে জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে প্রথমে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। তার সঙ্গে আগে কথা বলতে চাই। হারুন, আপনাকে শুভ সকাল জানাই। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলছিলাম, দর্শকদেরকে জানতে চাই আপনার কাছে। জি, তাসনুমা, শুভ সকাল। তো কয়েকদিন থেকেই তো চলছিল সারা দেশের মতো তাপদাহ। অতিষ্ঠ সাধারণ মানুষ এবং সহজ খেটে খাওয়া যারা মানুষ আছে, আর বিশেষ করে এই তাপদাহে যারা সংশ্লিষ্ট, যারা রৌদ্র কাজ করতে হয়, শ্রমিক যারা আছেন, মিল চাতালের কাজ করেন, তারাও কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বেলাবেলার সাথে সাথে। তো এর সাথেও কিন্তু বন্ধ রাখা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তো শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ বন্ধ থাকার পর আজকে খোলা হচ্ছে। তো শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু এসে সকাল থেকে লক্ষ্য করেছি 8টা থেকে তার ক্লাসগুলো শুরু হবে। কিন্তু এই ক্লাস শুরুর আগেই কিন্তু তারা স্কুলে এসেছেন, সকাল 7:30 থেকেই অনেকে শুরু করেছেন। তো এই শুরুর পর থেকেই কিন্তু যারা শিক্ষার্থীরা, তারা মাঠে উচ্ছ্বাসিত, তারা আনন্দিত। দীর্ঘদিন পর তারা বিদ্যালয়ে আসতে পেরে তারা। কিন্তু আজকের আবহাওয়ার কথা যদি বলি, গতকালকে কিন্তু দীর্ঘদিন পর একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর কিন্তু আবহাওয়াটা অনেকটা স্বস্তির দিয়েছেন। আর এই স্বস্তির কিন্তু এখন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন আছে, শীতল বা স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে। তো এখানে আরেকটি জিনিস জানিয়ে রাখি, শিক্ষার্থীরা যেটা আছেন
তারা কিন্তু যে এখানে এসে স্কুলে যে পাঠদান করছেন তাদের কিন্তু অ্যাসেম্বলিটা যেটা আছে অ্যাসেম্বলিটা বন্ধ রাখা হয়েছে। অ্যাসেম্বলি বন্ধ ছাড়া কিন্তু অন্যান্য যে শিক্ষার যেটা পাঠদান সেটা যথা নিয়মে চলবে। আর শিক্ষকরা যেটা জানিয়েছেন যে স্কুলের শিক্ষার্থীর হার প্রায় 90 থেকে 95%। এই প্রাথমিকের বাইরে যদি বলি যে মাধ্যমিক অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে মাদ্রাসা, সেগুলো কিন্তু সকাল 10টা থেকে তাদের ক্লাস শুরু হবে এবং কিছু কিছু বিদ্যালয় তাদের সংশ্লিষ্ট যে দপ্তর আছে শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনে আছে তাদের সঙ্গে কথা বলে কিন্তু তারা সকাল থেকেই তাদের কিন্তু পাঠদানটা শুরু করেছেন। তো আবহাওয়া পরিস্থিতি যে এখন যে স্বাভাবিক অবস্থা আছে এই অবস্থায় যদি থাকে তো শিক্ষার্থীরা বলছেন যে তাদের পাঠদানে কোনো অসুবিধা হবে না। তো আর যদি এটা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যদি একটু কথা বলি, যারা এখন শুরু হবে যে অন্যান্য মৌসুম ধান কাটার মৌসুম, যারা শ্রমিক আছেন তারাও কিন্তু অনেকটা এখন স্বস্তিতে সকাল থেকে তারা যারা শ্রমিকের সঙ্গে কথা বলেছে। জি, তারা অনেক বলছেন অনেক যে ধন্যবাদ হারুন আমাদের সাথে থাকবার জন্য। আবহাওয়ার পরিস্থিতি জানছিলাম হারুনের কাছ থেকে এবং যেটি বলছিলাম আপনাদেরকে সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি জানাবো এবারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, সেই সঙ্গে জানিয়ে দিতে চাই আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 36.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 34.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 37.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.6 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়ায় 20.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে 39.7 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। বিরাজমান তাপপ্রবাহ দেশের কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি হ্রাস পেতে পারে। দৈনিক কালের কণ্ঠের মতো বেশ কিছু সংবাদপত্র শিরোনাম করেছে যে সুন্দরবনে লেগেছে আবারও সুন্দরবনে আগুন লাগায় গতকাল চাঁদপাড় রেঞ্জের আমরবুনিয়া বন অফিসের লতিফের ছিল এলাকায় আগুন লেগেছে। আর সেই প্রসঙ্গে এবারে জানবো আমরা। বন কর্মকর্তা জানান দুর্গম এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। রবিবার সকালের দিকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করার কথা রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বন কর্মকর্তা। বাগেরহাট থেকে এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম। সুন্দরবনে আগুন লেগেছে এবং সকাল থেকে আসলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কথা, কিন্তু দুর্গম পরিস্থিতির কারণে, দুর্গম এলাকার কারণে সেটি সম্ভব হয় নাই। এখনকার পরিস্থিতি কি জানতে চাই আপনার কাছ থেকে। তসনুবা, আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের, যদিও মোরেলগঞ্জ উপজেলার ভিতরে, তবে এটা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভিতরে আগুনটা লেগেছে, যেটা জিউধরা ফরেস্ট স্টেশনের পাশেই এবং আমুরবুনিয়া বন অফিসের পাশেই। আপনি জানেন যে সুন্দরবনে কিন্তু আজকে নতুন আগুন লাগে না, এর আগেও কিন্তু বছর 3 আগে বারবার কিন্তু আগুন লেগেছে। তো এখনো পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে। গতকালকে যখন খবর পেয়েছে ফায়ার সার্ভিস এবং বনকর্মী এবং স্থানীয়রা, তখন কিন্তু বিশেষ করে সবার আগে বন বিভাগ এবং স্থানীয়রা কিন্তু এখানে যেভাবেই পারে তারা কিন্তু ছুটে গেছে আগুন নেভানোর জন্য। আর দুর্গম এলাকা হয়, ফায়ার সার্ভিস এসে সেখানে যে আসলে
আসলে সন্ধ্যার কারণে কিন্তু তারা সে আগুন নিভানোর প্রচেষ্টা তারা ব্যর্থ হয়েছে এবং 7টার কিছু পরে কিন্তু ফায়ার সার্ভিসের দুইটা টিম কিন্তু ওখানে এসে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে এবং কিছু আগেও আরো 3-4টা টিম আমরা দেখেছি রওনা হয়ে গিয়েছে। আপনি জানেন যে জনবসতি থেকে আরো 1 থেকে 2 কিলোমিটার দূরে ভিতরে এই আগুনটা লাগানো হয়েছে। আমরা যতদূর জানি এর আগেও আমরা যেটা বলেছি, এখানে এসেও যেটা খোঁজ নিয়েছি যে এখানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা সুন্দরবন নির্ভরশীল, সুন্দরবনের সম্পদ আহরণ ছাড়া তাদের কোনো কাজ নাই এবং তারা এখানে বিভিন্ন সময় কিন্তু এই নিচু এলাকায় কিন্তু যখন আগুন দিয়ে পুড়ে যায় তখন এখানে বর্ষাকালে যখন পানি জমে তখন এখানে কিছু কই মাছ বিভিন্ন ধরনের মাছ আসে কয়লার ভিতরে, সেই গর্তের ভিতরে, তখন তারা ওখান থেকে মাছ ধরে বলে এখানে একটা নির্ভরযোগ্য সূত্র আমরা জানতে পেরেছি। তবে বন বিভাগের এর আগে বেশ 2-3 বছর আগে কিন্তু অনেক কঠোর নজরদারি ছিল, অনেক সচেতনতা বিষয়ক বিভিন্ন কর্মশালা এবং উঠান বৈঠক ছিল, যার কারণে কিন্তু আসলে এটা বলা যায় যে 3 বছর আগে কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছিল সুন্দরবনে আগুন লাগা। কিন্তু এবছর আবার এই প্রচন্ড গরমে তাবদাহে কিন্তু আবার সে আগুন দেওয়ার কারণে কি সুন্দরবন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন কিন্তু আসলে আগুনে পুড়ে যাচ্ছে। কিন্তু কবে কিভাবে আগুন লেগেছে, কতখানি জায়গা পুড়েছে এটা কিন্তু এখনো জানা সম্ভব হয়নি এবং শুধু আজকে না, আজকে এর পরেও কবে আগুনটা নিভানো সম্ভব হবে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না, কারণ এক জায়গা থেকে আগুন নিভালে ঠিক পাতার মাছ থেকে এবং এখানে যে কিছু পচা পাতা থাকে গাছের সুন্দরী সহ বিভিন্ন গাছের সে নিচের শ্বাসমূল থেকে বিভিন্ন ভিতরে ঢুকে ঢুকে কিন্তু আগুনটা বারবার মানে গুপ্ত আগুন সুপ্ত আগুনটা কিন্তু যখন বাতাস আসে বিভিন্ন সময় কিন্তু আসলে এগুলো লেগেই চলে। সুতরাং এই আগুন কখন কিভাবে নিভানো হবে কিন্তু আসলে এটা সম্ভব হচ্ছে না। তবে বন বিভাগ এখানে চেষ্টা করছে, ফায়ার সার্ভিস আছে এবং আমরা যেটা খবর পেয়েছি নৌবাহিনী এবং কোস্টগার্ড তারা হেলিকপ্টার যোগে কিন্তু আগুন নেভানোর কথা রয়েছে। আমরা এখন সেই ঘটনাস্থল থেকে কিন্তু আরো 2 কিলো দূরে গিয়েছি, এরপরে আমরা সেখানে যে ঘটনা সংগ্রহ করে বিস্তারিত জেনে কিন্তু পরবর্তীতে আমরা জানাতে পারবো। এই ছিল আপাতত এখানকার সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আরিফ এই তথ্যমূলক বিষয়গুলো আমাদেরকে জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেওয়াইস্টিল সকাল টুইন। আজ শুরুতেই কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দীপু বাউল, লালনের গান শোনাচ্ছিলেন। আবার আমরা ফিরে যাব তার কাছে। চলুন আমরা আরেকটা গান শুনি আপনাদের কাছ থেকে। কোন গান শুনবো এবারে? চলুন শুনি, গান শুরু হোক। দীপু বল, চলুন আমরা গান শুনি। আচ্ছা, জীবের কি আর সাধ্য বলো, গুনে পড়ে তাই বলা, ছায়া আমার কখন খেলে কোন খেলা, জীবের কি আর সাধ্য বলো, জীবের কি আর সাধ্য বলো, গুনে পড়ে তাই বলা, ছায়া আমার কখন খেলে কোন খেলা, ছায়া আমার কখন খেলে কোন খেলা। কখনো ধরে আকার, কখনো সে রয় নিরাকার, কেউ বলে আকার সাকার, কেউ বলে আকার সাকার, অপর ভেবে হই ভোলা, ছায়া আমার কখন খেলে কোন খেলা, ছায়া আমার কখন খেলে কোন খেলা। অবতার অবতরী এও তো সম্ভব তারি, দেখ না রে মন জগৎ ভরি, দেখ না রে মন জগৎ। অনেক ধন্যবাদ দীপু বল আমাদের সাথে থাকবার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। ঢাকা ভাঙা রাজবাড়ী রুটে যাত্রা শুরু করলো এক জোড়া কমিউটার ট্রেন। রেলমন্ত্রী জানান আগামী 2 মাসের মধ্যে ভাঙা থেকে খুলনা, যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলবে আরেকটি ট্রেন।
পদ্মা সেতুতে সড়ক যোগাযোগের নতুন দ্বার খোলার পর দক্ষিণের মানুষের আরেকটি পাওয়া রেলে সহজ যাতায়াত। তাই এবার ঢাকা ভাঙ্গা রাজবাড়ী রুটে চালু হলো একজোড়া কমিউটার ট্রেন। মাদারীপুরের শিবচর স্টেশন থেকে চন্দনা ও ভাঙ্গা কমিউটার ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে রেলের মহাপরিচালক জানান, আপাতত ট্রেন দুটি রাজবাড়ী থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত চলাচল করবে, পরে তা নেওয়া হবে টঙ্গী পর্যন্ত। আগামীতে আমরা গোপালগঞ্জ হয়ে ভাঙ্গা হয়ে শিবচর হয়ে ঢাকা টঙ্গী পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছি। জাতীয় সংসদের চিফ হুইপ বলেন, ট্রেনের দুর্নীতি বন্ধ করে বাড়াতে হবে যাত্রী সেবার মান। সরকারি প্রতিষ্ঠান লস করতে করতে একসময় পঙ্গু হয়ে যাবে। আমাদের লস করা যাবে না, আমাদের মানুষের সেবার মান বাড়াইতে হবে। তাই আজকে যে ট্রেনের সাথে সাথে একটা যদি রেল এসি কোচ থাকে, তাহলে আমাদের অনেকেই এটাকে আরো ভালো ব্যবহার করতে পারবে। রেলমন্ত্রী জানান, আগামী 2 মাসের মধ্যে ভাঙ্গা থেকে খুলনা যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চালু হবে আরেকটি ট্রেন, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আমাদের এই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত আরেকটা লাইন চালু হবে ইনশাআল্লাহ। এইটা 8টা ডিস্ট্রিক্টকে কানেক্ট করবে। এখন টিকিট কালোবাজারি কয়েকটা গ্রুপ ধরার পরে আর টিকিট কালোবাজারি হয় না। আবারও যদি কেউ চেষ্টা করে, আমরা সজাগ আছি। আমরা ইনশাআল্লাহ এই কালোবাজারি মূল উৎপাদন করতে আমরা বদ্ধপরিকর। শুক্রবার বাদে সপ্তাহের অন্য সব দিন রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ভোর 5টায় ছেড়ে আসবে চন্দনা কমিউটার। ভাঙ্গা হয়ে কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল 9টায়। অন্যদিকে ভাঙ্গা কমিউটার ট্রেনটি ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়, রাত 9টায় পৌঁছাবে রাজবাড়ী। প্রতিটি ট্রেনে আসন সংখ্যা প্রায় 500, তবে আপাতত থাকছে না কোনো এসি বগি। ন্যূনতম ভাড়া প্রায় 200 টাকা। মাহফুজ কামাল, চ্যানেল 24, মাদারীপুর। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তোলে, আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরে। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একই ঘনশিয়া জিদ্দে গাড়ির বাব তোলে মরশিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভিড়ি। তুমি মাছ তুলে, আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরে। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি।